গল্পর টিভি, কিছু ভয়, কিছু আনন্দ, কিছু আবেগ, কিছু রহস্য। এই পর্দায় সবই আছে। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, তাই গল্পটির বাস্তবের সাথে মিল খুঁজে নেবার চেষ্টা করবেন না। যাক, 4 বছর পর বাড়ি ফিরছি। এই বাড়ি ফেরার অনুভূতিটাই আলাদা। ট্রেন থেকে নেমে সময় মতন বাস পেলে হয়। এরকম আরো অনেক কিছুই ভাবতে ভাবতেই বর্ধমান স্টেশনে এসে পৌঁছালাম। আজ যেন রেকর্ড ভিড় স্টেশনে। সেখান থেকে কোনো রকমে ভিড় ঠেলে বেরিয়ে এলাম বাস স্টপেজের দিকে। আচ্ছা দাদা, বলছি বসুর বাস এখন এখান থেকে পাওয়া যাবে তো? কটা বাজে? এই ধরুন 9টা। তাহলে আশা ছেড়ে দিন মশাই। বসুল যাওয়ার শেষ বাস তো সেই কখন বেরিয়ে গেছে, সেই 7:30টায়। তাহলে এখন উপায়? এই আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন। যদি মেমারি যাওয়ার বাস পান তাহলে ওতে করে গিয়ে শক্তিগড়ে নেমে সেখান থেকে টোটোর ব্যবস্থা করে নেবেন না হয়। দেখতে দেখতে মিনিট 10-এর মধ্যেই মেমারির বাস এসে হাজির। যাক, উঠেই জায়গা পেয়ে গেলাম একেবারে জানালার ধারেই। বর্ধমান তো রাতের বেলায় যেন সবসময় দেওয়ালির আলোয় সেজেই থাকে। আগে যেমন ছিল এখন তো আরো অনেক বেশি। হাই রোডটা আগের থেকে অনেকটা বদলে গেছে, আরো বেশি উন্নত হয়েছে। জানালা দিয়ে এইসব দেখতে দেখতেই কিছুক্ষণ পর এবার লাইন দিয়ে ল্যাংচার দোকান পড়তে শুরু হলো। বুঝতে বাকি রইল না যে শক্তিগড়ে এসে গেছি। দাদা, ভাড়া কত? তা থেকে? বর্ধমান স্টেশন। 15 টাকা। ভাড়া মিটিয়ে নামলাম শক্তিগড় ওভারব্রিজের পাশে। পুরোপুরি 1.5 ঘন্টা লাগলো শক্তিগড় পৌঁছাতে। কিন্তু এত রাতে কি আর টোটো বা অটো কিছু পাওয়া সম্ভব? বাড়িতে বরং একটা ফোন করে বলি কাউকে পাঠাতে। যাই, ততক্ষণ ল্যাম্প পোস্টার তলায় গিয়ে অপেক্ষা করি। ওখানে তো 2টো পুলিশও রয়েছে। এত রাতে কোত্থেকে আসছেন? স্যার, দিল্লি থেকে। আমার বাড়ি এই জাফরাবাদে। আচ্ছা, তা কি করেন দিল্লিতে? আমি ওখানে সোনা পালিশের কাজ করি। ওখানে ছুটি খুব কম। এই দেখুন না, প্রায় 4 বছর পর বাড়ি ফিরছি। চল ভাই। দিল্লির থেকে এখানে শীত যেন একটু জাঁকজমকভাবেই পড়েছে। বর্ষুলের রাস্তায় শুধু কুকুরদের বিশাল দল ছাড়া আর তো পুরোপুরি ফাঁকা। আর হবেই না কেন, একেই তো এই শীতের রাত, আবার 11টা বাজছে। বাইকের হাওয়ায় ঠান্ডায় কাঁপতে কাঁপতে যেই বর্ষুল ব্রিজটা টপকেছি, মনে হলো যেন এক অন্ধকার জগতে এসে পৌঁছালাম। যাক, একটা বাইক আমাদের পাশ দিয়ে গেল। এই এতক্ষণে কোনো একজনকে দেখতে পেলাম, কিন্তু আমাকে যে ভাই নিতে এসেছে সে তো কোনো কথা বলছে না। আশ্চর্য ব্যাপার। ভাই, কি রে, শীতে কি তোর মুখ থেকে কোনো রাগ বেরোচ্ছে না নাকি? 4 বছর পর যে তাদের সঙ্গে দেখা হলো, কিছু বলছিস না, কি ব্যাপার? মুখটা তো দেখা, মাফলার দিয়ে যেভাবে ঢেকে রেখেছিস তোকে তো ভূতেও চিনতে পারবে না। এসব বলতে বলতেই সে বাইকটি থামালো। আমি তো রীতিমতোই অবাক। তারপর দেখি সে আমাকে একটি জলের বোতল দিল, কিন্তু সে কোনোভাবেই তার মুখটি দেখাচ্ছে না। যাক, দেখেছিস আমার জল তেষ্টা পেয়েছে, সেটা তুই বুঝতে পেরেছিস ঠিক। এই না হলে আমার ভাই। জলটা খেয়ে দেখি আমার পাশে আর কেউ নেই। ভাই, এ ভাই, আরে গেলি কোথায় রে? তা করতে করতে একটি বাইক এসে থামলো। কিরে, আমাকে আসতে বলে তুই নিজে এত দূর হেঁটে হেঁটে চলে এলি? আচ্ছা ছেলে তুই। আমি যে ওকে কিছু বলতে যাব, দেখি না আছে সেই বাইক যেটাতে আমি এত দূর এলাম, আর না আছে সে যে আমাকে এত দূর নিয়ে আসলো। কিন্তু হঠাৎ এই শীতের দিনেও কেমন যেন ঝড়ের মতন হাওয়া বয়ে এলো। এত হাওয়ায় মনে হচ্ছিল যেন গাছের ডাল ভেঙে পড়বে আমাদের উপর। দাদা, তাড়াতাড়ি গাড়িতে ওর, 12টা বাজতে যাচ্ছে, এবার বাড়ি যাই চল। হ্যাঁ হ্যাঁ, চল বাড়ি চল। তারপর ভাই বাড়িতে এসে আমাকে সব বলল। আমি জানি তুই কিভাবে এসেছিলি। তুই যখন আমাকে পাস দিলি ব্রিজের এপারে, আমি তখনই তোকে দেখেছিলাম।
তোকে যে নিয়ে আসছিল সে তো কোনো মানুষ নয় রে, তার তো মাথায় ছিল না, শুধু মাথাহীন একটা দেহ তোকে নিয়ে আসছিল। আমি তো তক্ষুনি গাড়ি ঘুরিয়ে তোদের পিছু পিছুই আসলাম, নাহলে তো ও তোর আজ অনেক বড় ক্ষতি করে দিত। আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। শেষ পর্যন্ত ভূতের খপ্পরে পড়েছিলাম। যদিও এসবে আমি অত বিশ্বাসী ছিলাম না আগাগোড়াই, তবু আজ যেটা হলো তা তো বিশ্বাস করতে বাধ্য। অত আকাশ পাতাল না ভেবে শুয়ে পড়,